চলে যায় নদীর মতন, নদীর মতন সময় চলে যায় বলেই তাই সময়কে ধরে রাখতে হয়। কিন্তু সময়কে ধরে রাখার জন্য তো নানা রকমের জীবন দর্শন, জীবন ভাবনাটা আছে। আর সেই ভাবনার সাথে যখন আমরা প্রতিনিয়ত প্রতিদিন ভাবি, আহা এই সময়টাকে যদি ধরে রাখা যেত, যদি এই সময় দর্শনকে নিজের ভিতরে জারিত করে রাখতে পারতাম, না, সময় কিন্তু কোনোভাবেই কিছুতেই রেওয়াজ করে না। সৃজনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ, তাদের কিন্তু একটা অন্যরকম প্রাপ্তি আছে, তাদের একটা বাড়তি ক্ষমতা আছে, তারা সময়কে ধরে রাখতে পারে। কি ভাবছেন সময় ধরে রাখার টাইম মেশিন? মোটেই নয়। যারা সৃজনশীল মানুষ, যারা লেখক মানুষ, যারা সাহিত্য নিয়ে চর্চা করেন, সাহিত্য যাদের জীবনের সাথে জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে, তারা সময়কে ধরে রাখতে পারেন সময়ের দর্শন এবং তাদের নিজস্ব লেখনের মাধ্যমে। যে কোনো লেখায়, যে কোনো ভাবনা, তা গল্প, কবিতা, উপন্যাস, ছড়া, প্রবন্ধ যাই হোক না কেন, তা কিন্তু সমকালকে বা সময়কে দর্শন হিসেবে জানিত করে। বাঙালি হিসেবে আমরা খুব গর্বিত বোধ করি, তার কারণ আমরা রবীন্দ্রনাথের দেশের মানুষ। আমরা রবীন্দ্রনাথ যে ভাষাতে লিখেছেন, সারা পৃথিবী যে ভাষা পড়তে চর্চা করেন, আমরা সেই ভাষাতে কথা বলি। খুব স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথের দেশের মানুষ হিসেবে, বাঙালি হিসেবে বাংলা সাহিত্যের চর্চার একটা অন্য দর্শন তো আছেই। প্রিয় দর্শক, আপনারা তো জানেন যে এই অনুষ্ঠানে প্রায় 2000-এর বেশি মানুষ যারা বাংলা সাহিত্যে চর্চা করছেন, যারা বাংলা সাহিত্যে নিদর্শনে রেখে যাচ্ছেন, চিহ্নিত করে যাচ্ছেন, তাদের কথা বলেন। আমরা তাদের কথা শুনে ঋদ্ধ হই। শুধু তাই নয়, এটার ভেতরেও একটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাওয়ার একটা অন্য দর্শন আছে। আজকে অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন আমাদের খুব অত্যন্ত প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, দীর্ঘদিনের লেখার সাথে যুক্ত থাকা মানুষ, যিনি কবিতা, গল্প, ছড়া, উপন্যাস এবং অন্যান্য ক্ষেত্রে তার নিজস্ব দর্শনে এক অন্যরকমভাবে চিহ্নিতকরণ করে রাখতে পেরেছেন নিজেকে। কিন্তু তিনি একটু গোপনে রাখতে চান, তিনি নিজেকে একটু রহস্যাবৃত রাখতে চান, তিনি নিজেকে একটু কুয়াশাবৃত রাখতে চান। মুশকিল হচ্ছে এই সমস্ত মানুষজনেরা, তারা যেহেতু তাদের নিজস্ব কাজের দর্শনের থেকে আমাদেরকে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে বা পাঠকের কাছে এক অন্য নিদর্শনের পৌঁছে যাওয়ার স্তরকে পৌঁছে দেন, তখন তাদেরকে একটু স্পর্শ করার ইচ্ছা জাগে, তাদের কথা শোনার ইচ্ছা জাগে। আজকের অনুষ্ঠানে আপনাদের খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, আমাদের খুব প্রিয় কাছের জন, সাহিত্যের জন, বিশেষ সাহিত্যিক দীনেন্দ্র কুমার চন্দ্র আজকে আমাদের অতিথি। আমি দীনেন্দ্র কুমার চন্দ্র এই নামটার সাথে আপনাদের সবার পরিচয় রয়েছে বটেই, কিন্তু আমার খুব প্রিয় দীনুদা, সেই জন্যই শুরুটা করবো সেইভাবে। নমস্কার দীনুদা। নমস্কার। নমস্কার দীনুদা, আপনার সম্পর্কে বলতে গিয়ে আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, জানি। আপনি দুটো ব্যাপার রয়েছে, আপনি বয়সকে বয়স বলে মনে করেন না, ব্যক্তিগত জীবনে আপনি খুব ডিসিপ্লিনড, এবং লেখালেখির সূত্রতে আপনি কখনো ছড়া লিখছেন, কখনো ছোটদের লেখা লিখছেন, কখনো অন্য রকমের লেখা লিখছেন, এবং নিয়ম করে প্রায় প্রতিদিনই আপনি ফেসবুকে লিখছেন, ফেসবুক সাহিত্যে যেহেতু বলা যেতে পারে। ব্যক্তিগত জীবনে আপনি খুব উচ্চস্তরে ছিলেন, আমরা স্তরে সেই অর্থেই বলা যেতে পারে ছিলেন, চাকরির সূত্রে সময় পাননি, কিন্তু তারপরে দীর্ঘদিনের এই অবসর সূত্রতার ভিতরে লেখালেখি, হঠাৎ এই লেখালেখির স্মরণী পেয়ে এগোতে ইচ্ছা হলো কেন? কেন অধিগত ইচ্ছা হলো? না, আমাদের তো সবই চলে যাবে, কিন্তু ওই একটা জিনিস থেকে যাবে, সেটা হচ্ছে লেখা। কারণ আমরা কি বলছি, কিভাবে জীবনযাপন করছি, এটা তো ক্ষণিকের সব, কিন্তু লেখাটার একটা অন্য মূল্য আছে। আর সত্যি কথা বলতে গেলে না লিখে থাকতে পারি না, আর মনের কথাগুলো আমি কিভাবে প্রকাশ করব? সবসময় তো আমার সামনে কেউ থাকবে না, কিন্তু আমি নিজের সঙ্গে নিজে কথা বলি লেখার মধ্যে দিয়ে। আত্মদর্শন এটাও বলা যায়, অথবা আত্মবীক্ষণ। হ্যাঁ, আত্মবীক্ষণ বলা যায়। আমি নিজের সঙ্গে খুব মগ্ন থাকি কলম নিয়ে। এই যে নিজের সাথে নিজে যে মগ্নতা, এই মগ্নতার সাথে কিন্তু একটা নিজস্ব দর্শনের যে অভিজ্ঞতা, জীবনটা তো অনেক বড়, আপনি বয়সে অনেকটা প্রবীণ হয়েছেন, এই যে অনেকটা প্রবীণের ভেতরে অভিজ্ঞতা কিন্তু আপনাকে বিভিন্ন জীবনের বাঁককে দেখাতে সাহায্য করেছে। সেইগুলোকে স্মৃতি স্মরণীবে কি লেখার কলমে আসছে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই আসবে, কারণ লেখার জন্ম তো আসলে মননের মধ্যে দিয়েই ওটা কলমের প্রকাশ পায় মাত্র। ওদের জীবনের যত রকম অভিজ্ঞতা যে ধরনের হোক না কেন,
তার অভিঘাত লেখার মধ্যে পড়বে। কিন্তু এই অভিঘাতের সাথে কিছুটা তো রং মেশাতে হয়, কিছুটা তো মশলা দিতে হয়, পারেন কি দিতে সেইভাবে? আমি তো আসলে আমি একটু বেশি শোনাবে, আমি না সত্যি বুঝে দিই, মানে যা দেখি যা শুনি নিজেকে আমি একটু বেশি বিশ্বাস করি। ফলে রং মেশানোটা আমার অন্যের মতো ওইভাবে রং মেশাই না, আমি নিজেকে প্রকাশ করি। অর্থাৎ কিনা নিজস্ব আত্মবিশ্বাসের সাথে কিন্তু হ্যাঁ। যে কোনো সৃজনশীলতা। প্রিয় দর্শক, আপনারা আপনাদের জ্ঞাতার্থে জানেন আমাদের দীনেন্দ্র বাবু বা আমাদের খুব প্রিয় দিনুদা কিন্তু খুব অত্যন্ত ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারে, উনি গানও করতে পারেন। এটা তার নিজের দর্শন, তিনি একেবারে নীরবে করেন, কোথাও কোনো প্রকাশ্যে সেইভাবে তিনি করেন না, তার নিজের ভালো লাগার ভিতরে করেন। এই যে যেটা আপনি বলছেন যে আমি নিজেকে প্রকাশ করার বিষয়টাতে আসছি, এখন আমি একজন সাধারণ পাঠক হিসেবে বলছি, আমার আবশ্যিকভাবে ধৃষ্টতা নেবেন না, আপনার সাথে আমার খুব ভীষণ মধুর সম্পর্ক, তবুও বলছি ধরুন আপনার নিজস্ব দর্শনের যে আত্মপ্রকাশ, সেটা একজন সাধারণ পাঠক হিসেবে আমি বা অন্যান্যরা পড়বো কেন? তাহলে রহস্যটার জায়গাটা কোথায়, শিকড়টা কোথায়? আমার মনে হয় যে আমরা যে কথাগুলো ভাবি একটা ইন জেনারেল মানুষ ভাবে এটা আমি একক না, সমাজে আমি একক না। আমি জানি যে আমার অনেক সহযোগী আছে, আমি একটা কথা বললে ন্যাচারালি তাদের কথাও চলে আসবে এটা। অর্থাৎ কিনা এই জায়গাটা কিন্তু আপনি বেশ অন্যরকম ভাবে ধরা পড়ে গেলেন। কিরকম ধরা পড়ে গেলেন? প্রথমে বললেন যে আমি আমার মতনই খুব মগ্ন থাকতে চাই, কিন্তু এই যে পারিপার্শ্বিকতার যে জীবনযাপন, পারিপার্শ্বিকতার যে মানুষজন, তার আপনার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালো লাগার মানুষ, আপনি কিন্তু তাদেরকেও ব্যতি রেখে কাজ করতে পারছেন না, তাই না? হ্যাঁ, সমাজে থাকতে গেলে তো সমাজের প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্তে আমাকে তো প্রভাবিত করবেই। বিখ্যাত দার্শনিক বলেছিলেন যে অনেক সময় নিজের দর্শনের কথা, আত্মজীবনীও যদি বলি, অনেক ক্ষেত্রে অনেক কথা বলা যায় না, কিছুটা গোপনে রেখে, কিছু কথা গোপনে থেকেই যায়, সেটা শুধুমাত্র তারই ব্যাপার। এবং সেই গোপনীয়তার ভেতরেও বোধহয় একটা যন্ত্রণা থাকে, না পাওয়ার যন্ত্রণা। আমি এটা বলতে পারলাম না, কিন্তু চেষ্টা করলাম, কিন্তু অনেক বাধা বিপত্তি বা ভাবনার ভিতরে সেটা বলা গেল না। শেষ অবধি তো যে কোনো কথাগুলো বলতে চাই সেগুলো বলার চেষ্টা করা মাত্র, ওখানে তো পৌঁছানো যায় না। ওটা এই চেষ্টাটাই যাত্রা আমার কাছে মনে হয়। এই আমি যে বলতে চেষ্টা করছি এটাই যাত্রা, কিন্তু আমি পৌঁছাতে পারলাম কতটা সেটা তো আমার লক্ষ্য হতে পারে না। কিন্তু যাত্রাটাই লক্ষ্য, যাত্রাটা লক্ষ্য। কিন্তু আবার এই যাত্রার সাথে সাথে যখন আপনার এই দেখুন একজন লেখকের, একজন যে কোনো সৃজনশীল মানুষের ক্ষেত্রে তার কিন্তু একটা সুপ্ত বাসনা কিন্তু থাকে, তিনি বলুন বা না বলুন, সেটা হলো পাঠক প্রিয়তা, দর্শক প্রিয়তা, শ্রোতা প্রিয়তা। অর্থাৎ এই প্রিয়তা কিন্তু কতটা আপনাকে ভালো বললো আমি সেটা বলতে চাইছি না, কতটা ভালো বললো অথবা কতটা মন্দ বললো, কতটা আপনার সমালোচনা করলো, এই সমালোচনাও কিন্তু আপনাকে নতুন একটা পথ দেখিয়ে দিচ্ছে। সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, সমালোচনা তো পথ দেখায়, প্রশংসা যেমন পথ দেখায়, সমালোচনা পথ দেখায়। প্রশংসা পথে আরো দায়িত্ব বাড়িয়ে দেয়, সেটাও ঠিক, সমালোচনার পথ দেখায়। আর যা কিছু জীবনে ঘটে এটা ঘটবারই কথা ছিল, আমার আশা আকাঙ্ক্ষার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, যেটা পৃথিবীতে ঘটবার সেটাই ঘটবে। তার মানে আপনি বলতে চাইছেন পূর্ব নির্ধারিত? হ্যাঁ, পূর্ব নির্ধারিত তো বটেই, কারণ আমরা যা কিছু করছি তার তো প্রত্যেকটা বিষয়ে আমাদের প্রত্যেকটা চলনের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সে ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি না, কিন্তু থাকে। একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া মানুষ চলতে পারে না, সেগুলো সবটাই মানুষ অজানা। এই পূর্ব নির্ধারণ কিন্তু বেশ একটা অন্য রকমের গভীর দর্শনের কথা মনে হলো। কিন্তু মুশকিলটা হচ্ছে সৃজনশীল মানুষ, সাহিত্যিক মানুষ, লেখক মানুষজনদের সাথে আড্ডা সবসময় পূর্ব নির্ধারিত হয়ে ওঠে না। কি কথা বলবো বোধহয় 5 মিনিট আগেও ভাবিনি, আপনিও বোধহয় ভাবেননি। এই যে পূর্ব নির্ধারিত না হওয়া, সেটাও কিন্তু আগামী পথ বা আগামী সময়ের ক্ষেত্রে একটা অন্য দর্শনের সূত্রতাকে তৈরি করে দেয়। কিন্তু একদিক থেকে সেটা পূর্ব নির্ধারিত, আমাদের তো অজানা। একদিক থেকে পূর্ব নির্ধারিত, এই যে আজকের
তোমার সঙ্গে আমার এই যে আদান প্রদান, এটা তো এটাও তো পূর্ব মানে নির্ধারিত। হ্যাঁ, আপনি এটা ভাবতে চাইছেন যে এটা নিশ্চয়ই পূর্ব নির্ধারিত ভাবে একটা ছিলই, সেটাকে শুধুমাত্র উপস্থাপন করা। এবং এই যে পূর্ব নির্ধারিত হওয়া, তাহলে একটা প্রিয় দর্শক কথা বলতেই হয়, আমাদের ক্ষেত্রে কিন্তু কিছু কথা, কিছু ভাবনা পূর্ব নির্ধারিত করতেই হয়। সেই পূর্ব নির্ধারিত অনুযায়ী এখন একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আজকে আমাদের অতিথি আপনাদের খুব প্রিয় মানুষ, আমাদের খুব কাছের মানুষ, বিশিষ্ট লেখক এবং সাহিত্যিক দীনেন্দ্র কুমার চন্দ্র, দীনুদা। আবারও বলছি, আসলে আপনার সাথে আমার সেই সম্পর্কের সূত্র তো দীনুদার সম্পর্ক। দেখুন, এই যে পূর্ব নির্ধারিত বিষয়টা, আমার মনে হয় এই বিরতির ভেতরেও আপনি চা খেয়েছেন, বিরতির পরও আবার চা খেলেন, পূর্ব নির্ধারিত। হ্যাঁ, আমরা পূর্ব নির্ধারিত একটা প্রয়োগটা একটু ক্লিশে করে ফেলেছি। অ্যাকচুয়ালি পূর্ব নির্ধারিত ছাড়া কিছু হয় না, কারণ একটা ঘটনা না ঘটলে আর একটা ঘটনা ঘটে না। হঠাৎ কিনা আপনি পরম্পরা, একটা ঘটনা না ঘটলে আর একটা ঘটনা ঘটে না। আচ্ছা দীনুদা, এই যে ধরুন, আপনি তো এরকম নয় যে শখের লেখক সাম্প্রতিক কালে লিখছেন, এটা নয়। যেটা হলো যে একটা আমি যদি লেখাটাকে যদি একটা জার্নি যদি ধরি, আজ থেকে 30 বছর আগে দীনেনবাবু যা ছিলেন, তার আমলাতান্ত্রিক মানসিকতা ইত্যাদি ইত্যাদি, এই সময় এসে দাঁড়িয়ে পলিতকেশ, অনেকটা গভীরতার জীবন দর্শনের অভিজ্ঞতা, সবগুলো মিলিয়ে আপনার সাথে একটু আগে কথা বলতে বলতে ফোন এলো, আপনার বিভিন্ন আমন্ত্রণ, এগুলো আমি ব্যক্তিগতভাবে জানি। আগে থেকে তারা বলছেন ডায়েরিতে নোট করে রাখুন, মানে এখনো 1.5-2 মাস বাকি আছে, তারা নোট করে রাখতে বলছে। এই যে প্রাপ্তিগুলো, এটা তো একটা প্রাপ্তি, অবশ্যই প্রাপ্তি। এবং সেই প্রাপ্তিটা কিন্তু সৃজনশীলতা, এই প্রাপ্তিটা ভালোবাসার প্রাপ্তি, ভালোবাসার প্রাপ্তি, খ্যাতির বিড়ম্বনা না। খ্যাতি নিয়ে আমার অত মাথা ব্যথাও নেই। মানুষ ভালোবাসছে এটা জানতে পারলে আমার তৃপ্তি অনেক বেশি। অনেক সময় কি এরকম হয় যে লিখছেন, লিখতে লিখতে হোঁচট খাচ্ছেন, পেরে উঠছেন না, বয়সের সাথে সাথে, জীবন দর্শনের সাথে সাথে তো এখন লেখার ভেতরে অনেক বালুখিল্যতা তো দেখানো যায় না, উচিত নয়। এবং আপনার একটা নির্দিষ্ট পাঠক গোষ্ঠী আছে, তারা জানে যে দীনুবাবু এটা লিখছেন, দীনেনবাবু এটা লিখবেন। হ্যাঁ, ফলে এই দায়বদ্ধতার ক্ষেত্রে নিজে কি খুব সচেতন হয়ে থাকতে পারেন? মানে নিজে সচেতন হন যে না, আমাকে কিন্তু এই দায়বদ্ধতাটাকে রাখতে হচ্ছে, আমাকে কিন্তু এই ভাবনাটা রাখতে হচ্ছে। আমি দিক থেকে দেখতে গেলে না, কিছু ভেবে থাকি না, কোনো সময় ভেবে রাখি না, কারণ যখন যেমন তখন তেমন। বেশ, কিছু ভেবে রাখি না। আমার কাছে মানে লাইফটা ইটসেলফ ইজ এ নর্মাল থিং। আচ্ছা, ভাবার দরকার নেই, যা আসছে এই মুহূর্তে, যেটা আসছে সেটাই করবো, সেটাকে গ্রহণ করো। কিন্তু নিজের ভেতরেও তো আবার লেখার ভেতরে বলছো হোয়াট নেক্সট, সেটা তো একটা ভেতরে ধরুন একটা তাগিদ আসছে যে এর পরবর্তীটা কি হবে, এটাও তো একটা ভাবনা আসছে ভেতরে। আমার ভাবনাটা হচ্ছে এর পরের মুহূর্তে আমি কি করবো, পরবর্তী আমি কি করবো। হ্যাঁ, সেটা লেখাও হতে পারে, একবারে সিম্পল সাংসারিক কাজও হতে পারে, কোথাও যাওয়া হতে পারে। এই লেখাটা হচ্ছে পার্ট অফ লাইফ বলে আমি মনে করি। লেখাটা আপনার লেখালেখির ক্ষেত্রে যেটা আমি ছড়াগুলোর ক্ষেত্রে পড়ে আসছি, ছড়া তো নিশ্চয়ই আপনি পড়বেন, আমাদের পড়বে। ছড়ার পাশাপাশি আপনি অন্য ধরনের লেখাও লেখেন, সেই লেখাটার ক্ষেত্রে আমার একটু খুব জরুরি প্রশ্ন রয়েছে, আমার খুব তাগিদ আছে, কৌতূহল। সেটা হলো যে হাসির লেখার ক্ষেত্রে বা রম্য রচনার ক্ষেত্রে আপনি কিন্তু খুব অত্যন্ত উল্লেখযোগ্য একজন লেখক। হাসির লেখার ক্ষেত্রে এটাকে আমি একেবারে উল্লেখযোগ্যভাবে বলছি, কারণ হচ্ছে হাসির লেখা কমে যাচ্ছে ক্রমান্বয়ে, রম্য রচনা শেষ হয়ে যাচ্ছে। রম্য রচনা, রম্য গীতি, রম্য চলচ্চিত্র, যাত্রা, কবিতা ইত্যাদি ইত্যাদি, ছড়ার ভিতরে তবু কিছু কিছু আছে। এই রম্য রচনার ক্ষেত্রে তো আপনার রম্য রচনাগুলো আমি প্রায় সবগুলোই পড়েছি, সেখানে দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু পুরনোপন্থী না, একেবারে বর্তমান আধুনিক বিষয়টাকে নিয়েই একটা অন্যরকম স্টাইলে উপস্থাপন করছেন। এটার রহস্যটা কি বলুন তো? এটা কিছু না, এটা আমি জীবনের মধ্যে এগুলো খুঁজে পাই। এই যে আমি যা কিছু লিখি,
তার রসদ কিন্তু জীবন থেকেই পাই। জীবনকে আমি যেভাবে যে চোখে দেখছি সেটাই আমার লেখায় ফুটে ওঠে। আমি ওর জন্য আলাদা করে কোনো কসরত করি না, কোনো কল্পনাও করি না, যেমন উঠে আসছে। আমাদের জীবনটা সত্যিকারের খুব ইন্টারেস্টিং। প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু আমরা ওপর থেকে যেরকম মনে করি তা নয়। হ্যাঁ, এইটা আপনি খুব সুন্দর কথা বললেন যে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু খুব ইন্টারেস্টিং। অর্থাৎ জীবনটাকে উপভোগ করতে হবে, উপভোগ করতে হবে, এবং কোনো মানুষ মানে উপেক্ষণীয় নয়। কোনো মানুষ উপেক্ষা নয়, নিঃসন্দেহে সেটা তো বটেই। কোনো মানুষ উপেক্ষণীয় নয়, এটা মনে প্রাণে বিশ্বাস করি। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এটা তো মানুষকে সম্মান জানানো। মানুষের ভেতরে তো ঈশ্বর রয়েছেন, মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে। এটা তো আমি মানুষের মধ্যে শুধু না, এই জীব জগৎটার মধ্যে ঈশ্বর রয়েছে। এবং আমি যদি জানি প্রিয় দর্শক, আপনাদের একটুখানি বলি এই কথা প্রসঙ্গে, দীনবাবু কিন্তু সমস্ত রকম যীশু খ্রিস্ট থেকে শুরু করে আমাদের বাঙালি দেবদেবতা থেকে শুরু করে সমস্ত রকম দেবদেবতা তার ছবি মূর্তি তার কাছে কিন্তু তিনি রয়েছেন, তিনি রেখে দিয়েছেন। তার মানে তিনি একটা নির্দিষ্ট পন্থীর দিকে তিনি কিন্তু এগোন তা কিন্তু নন। আমার অন্যরকম একটা প্রশ্ন থেকে আসছে, আপনার দুটি বই, আপন মনে এবং ভালো আছি কিছুক্ষণ, এই দুটো বই সম্পর্কে কিন্তু আমার খুব সরাসরি প্রশ্ন আছে। এই সরাসরি প্রশ্নটা হচ্ছে, ভালো আছে কিছুক্ষণ তো একটা মিশ্রিত বিষয় ভাবনা নেই, আর আপন মনে একটা অন্য রকমের পার্ট। এখন এই ভালো আছে কিছুক্ষণ কেন লেখকই যদি শুধুমাত্র কিছুক্ষণ ভালো থাকেন, তাহলে তিনি পাঠককে আরো দীর্ঘমেয়াদী ভাবে ভালো রাখবেন কি করে? না, এই কথাটা হচ্ছে যে ভালো আছি কিছুক্ষণ, ভালো আছি, আবার কিছুক্ষণ পরে ভালো নাও থাকতে পারি, কিন্তু এই যে কিছুক্ষণ ভালো থাকাটা তো মিথ্যে না। হ্যাঁ, কিছুক্ষণ ভালো থাকাটা তো মিথ্যে না। হ্যাঁ, এটা সবার জীবনেই থাকে, কিছুক্ষণ ভালো থাকবো। আর ভালোর সঙ্গে যদি একটু অন্যরকম না থাকে তাহলে ভালোটা তো হারিয়ে যাবে। অর্থাৎ কিনা আপনি যেটা বলছেন, সবচেয়ে একদম ভালো হতে পারে সবটা মানে ওই ভালোর উপভোগ্যতাটা যদি মানে আলোকে দেখাটার জন্য অন্ধকারও দরকার। একদম, তাই না? আলোকে দেখার জন্য অন্ধকার দরকার, কিন্তু এই যে আলোকে যে দেখতে পাচ্ছি সেটা তো ভুললে চলবে না। কিন্তু একটা কথা দিনদার, সেটা হলো যে লেখক মাত্রই, সৃজনশীল মানুষ মাত্র, আবার আপনি বাদ্যযন্ত্র বাজাতে পারেন, আপনি গান করতে পারেন, সেটাও তো আপনার আর একটা পার্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন লেখক মাত্র তিনি তো স্বপ্ন দেখেন, তিনি তো স্বপ্ন দেখতে ভালোবাসেন, তিনি স্বপ্ন দেখান। তো এই যে স্বপ্ন দেখতে ভালোবাসেন, স্বপ্ন দেখান, এই স্বপ্ন দেখার ভেতরে নিজের স্বপ্ন, নিজের ভাবনাগুলো কি চাপা পড়ে যায় নাকি আরো বেশি উন্মোচিত হয়? না, এই যে সমস্ত কিছুর মধ্যে কিন্তু জীবনটাই রয়েছে, সমস্ত কিছুর মধ্যেই জীবনটা রয়েছে। জীবনের এক একটা প্রকাশভঙ্গি, লেখাটা একটা প্রকাশভঙ্গি, গান করাটা একটা প্রকাশভঙ্গি, যারা ছবি আঁকছেন সেটা একটা প্রকাশভঙ্গি। মানুষ তো কিছু বলতে চায়, এগুলো যেটা অর্থাৎ হ্যাঁ, আপনি এটা বললেন যে কিছু বলতে, মানুষ কিছু বলতে, এই যে কিছু বলতে চাওয়াটা, অনেক সময় এই বলতে চাওয়াটাও ভেতরেও যেটা হয়, আপনি নিজে একটা সময় মানে আমার সাথে আড্ডাতেও কথা হয়েছে, আপনি বলেছিলেন যে আমি কোনো পন্থী নই, আমি কোনো পক্ষ নই। অর্থাৎ কিনা এই প্রতি মুহূর্তে বদল হয়, নিজেকেও তো বদল করতে হয়। আপনি কি পেরেছেন যে এই যে প্রায় 4টে থেকে 5টা দশক, কম দশক ধরে তো লেখালেখি করছেন না, বিক্ষিপ্তভাবে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু লিখছেন তো অনেকগুলো ডায়েরি, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি আপনার পর ডায়েরি আছে লেখা। তো এই যে লেখার ভেতরে নিজেকে সময়ের সাথে, অভিজ্ঞতার সাথে, মানুষ দেখার সাথে, সমাজের সাথে নিজেকে কি বদলাতে পেরেছেন? নিজেকে বদলাচ্ছি না, আমি দেখছি, মানে আই এম এ শিয়ার। আমি দেখতে একটা জিনিস দেখলাম যে মানুষের বেসিক্যালি কোথাও তফাৎ নেই, বেসিক্যালি কোনো তফাৎ নেই। রাজনৈতিক মতাদর্শের কোনো তফাৎ নেই, মানুষের মধ্যে তফাৎ নেই, এবং প্রত্যেকেরই কিছু বলার আছে। এই যে প্রত্যেকেরই কিছু বলার আছে, সেটাকে একটু মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে প্রত্যেকের কিছু বলার আছে, সেটা কবি দেবেন্দ্র কুমার চন্দ্র খুব যত সহজে বলতে পারবেন, তার কারণ তিনি লেখক, তিনি কবি, তিনি ছড়াকার, তিনি প্রবন্ধকার। কিন্তু একজন মানুষ যার ভিতরে এই অলংকারগুলো নেই, তিনি তত সেভাবে বলতে পারবেন না। কিন্তু আপনার কথা অনুযায়ী, আমি আপনার সাথে আড্ডা মেরে আগেও দেখেছি, দর্শকদের আমি এটা বলতে চাই, আপনি কোনো মানুষকেই বলছেন না যে আলাদা করে ছোট করে দেখছেন, আপনি বলছেন তিনি যেটা করেন সেটাই তার বলা। হ্যাঁ, ভগবান, ঈশ্বর বলুন, ভগবান বলুন, প্রকৃতি বলুন, যে টার্মে আপনি কথা বলুন, যে কোনো সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য থাকে। আমরা সেটাকে ইগনোর করতে পারি না, আমরা সেটাকে বরং স্বাগত জানাতে পারি। স্বাগত জানাই। হ্যাঁ, যে কোনো সৃষ্টির পেছনেই একটা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যটা ধরুন অনেক সময় যেটা হলো যে উদ্দেশ্য তাহলে থাকলে বিধেয় থাকবে, তাই তো? সেই উদ্দেশ্যের সাথে বিধেয় ব্যাপারটা বোধহয় এই শিল্পী, সৃজনশীল মানুষজনরা করে ফেলতে পারছেন, তাই তো? হ্যাঁ, সেটা বলা যায়। আমি এখানে একটা কথা বলতে চাইলাম যে প্রত্যেকটা জীব
প্রত্যেকটা জীবেরই একটা যে তার একটা প্রয়োজন ছিল, হুম, প্রত্যেকটা মানুষের একটা প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল, প্রত্যেকটা মতবাদের একটা প্রয়োজন ছিল, প্রত্যেকটা দৃষ্টিভঙ্গির একটা প্রয়োজন ছিল। যেটা প্রয়োজন নেই সেটা সৃষ্টি হয় না, যা প্রয়োজন নেই তার সৃষ্টি হয় না, যা প্রয়োজন শেষ হয়ে গেছে সেটা বিলুপ্ত হয়ে যায়। চমৎকার চমৎকার চমৎকার। এবং আপনি যেহেতু বহুল প্রচারিত পত্রিকাগুলো তো লিখেছেন এবং সেখানেও আপনার লেখা রয়েছে, আচ্ছা মনে হয় কি যে আপনাদের সময়টা, আপনি তো অনেকটা প্রবীণ মানুষ, অনেকটা আপনাকে বোঝা যায় না কিন্তু অনেকটা আপনি প্রবীণ মানুষ, যে এখন সময়টা খুব ফাস্ট, খুব দ্রুত তার ভিতরে আমরা এগোচ্ছি পুরো। আপনি নিজেই ভাবুন, আপনি কিন্তু ফেসবুক সাহিত্যকেও আপনাকে বলা যেতে পারে, আপনার নিয়ম করে আপনার লেখা পড়ি, কিন্তু আপনি 10 বছর আগে ভাবতে পারতেন না, মানে ভাবার কোনো প্রশ্নই ছিল না, কোনো ক্ষেত্রভূমি ছিল না। এই যে বদলটা, এই বদলের সাথে নিজেকে জারিত করা, নিজেকে একত্রিত করা, সেটা কি সর্বক্ষেত্রে করতে পেরেছেন বা পারেন? এটা হচ্ছে কি, সিচুয়েশন সবসময় পাল্টে যাচ্ছে, আমাদেরকেও পাল্টাতে হবে। যে পাল্টাতে পারবে না তার পক্ষে একটু অসুবিধা হবে, তার পক্ষে একটু সেই অসুবিধাটা কেন একটু শেষে সিচুয়েশন পাল্টে যাবে অলওয়েজ, কোন সময় পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল না, সবকিছু পরিবর্তনশীল। হ্যাঁ, এবং সেটাকে মেনে নিতে হবে, মেনে নিতে হবে, মানে মেনে নেওয়ার কোনো বিকল্পও নেই, এবং মেনে না নিলে পিছিয়ে পড়তে হবে। এবং এই প্রীতিমূলক আড্ডার সাথে সাথে আমরা তো অন্য একটি পর্বে দীনুবাবুর তার কবিতার একটা আলাদা পর্ব করবো, কিন্তু দীনুবাবুর অত্যন্ত খুব প্রিয় কবিতা আছে, যে কবিতা আমি ওনার কণ্ঠে শুনেছি, আমি খুব আপ্লুত বোধ করেছি, সেটা এই পর্বের শেষে আপনারা শুনবেন। দীনুদাই বলে ফেললাম, কিছু করার নেই, ঠিক আছে। দীনেন্দ্র কুমার চন্দ্র, দীনুদা তার আপন মনে ভালো আছে কিছুক্ষণ, ছড়ার কাছে ছড়া মন, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু নিয়ে একটা বৃত্তের ভেতর আপনি থাকুন। বই কটা বেরোলো, বই কটা প্রকাশ হয়েছে, কতগুলো বই প্রকাশের জন্য পাইপলাইনে আছে, কিছু জানা দরকার নেই। আপনি অত্যন্ত কৃতি মানুষ, যে কথা ভাবনার সাথে সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি বলেই বলছি, এই যে আমন্ত্রণ ভাবনা, ওই অভিভাবক সুলভ বিষয়টা, এবং অত্যন্ত বিনীতভাবে আপনি যে কথাটা বললেন, হয়তো সেটা খুব আপনার নিজের মতন করে আপনি বলেছেন, যে আপনি বলছেন আমাকে যে একটু মান্যতা দেয়, এটাই আমার কাছে খুব ভালো। আসলে এই মান্যতাই কিন্তু একটা বড় সম্মানের জন্ম দেয়। এই মান্যতাই কিন্তু আপনাকেও তো নিশ্চয়ই মান্যতা দিয়েই আমাদের এই আড্ডার সূত্রপাত, যদিও বয়সের সূত্রতার ক্ষেত্রে এই বিষয় নিয়ে লেখালেখির ভাবনা থাকবে, লেখালেখির সূত্র থাকবে, থেমে থাকাটা জীবন নয়। এবং আপনার কথা তার করে বলি, পূর্বনির্ধারিত হয়ে আছে, থেমেও আপনি থাকবেন না লেখার ক্ষেত্রে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। এবং আপনারা তো জানেন এই অনুষ্ঠানে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা তাদের কথা বলেছেন। আজকে আমরা খুব নৃত্য করলাম, আমাদের খুব ভালো লাগলো। আমাদের প্রিয় মানুষ, আমার দীনুদা, কবি দীনেন্দ্র কুমার চন্দ্র, তিনি তার কথা বললেন, তার ভাবনা শুনে আমরা সমৃদ্ধ বোধ করলাম। এবং আবশ্যিকভাবে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে যাওয়ার পর ইউটিউবে আপলোড করা থাকছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মনোগ্রাহী মতামত অবশ্যইভাবে জানাবেন। দীনুদা, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আড্ডা এখানে সমাপ্তি করতে হচ্ছে। ওই যে পূর্ব নির্ধারিত, এই শব্দটা আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করলেন, অন্তত টেলিভিশনের সূত্রটা ধরে। লেখালেখিটা কিন্তু পূর্ব নির্ধারিত বা আপনার বন্ধ করার জন্য নেই, এটা আবার আমি বলতে পারি। আমি জ্যোতিষ বলে ওরকম কিছু বলছি না, কিন্তু এটা বলতে পারি। আর লেখালেখিটা চলবে, সাহিত্যের লেখা, ভাবনার লেখা, ছড়া লেখা, সমস্ত কিছু চলবে। আর চলবে বলেই নামের মাঝখানে তো কুমার আছে, সেই জন্য বয়সটা নয় বেরিয়ে গেল, ক্ষতি কি? না, কোনো ক্ষতি নেই, বয়স একটা সংখ্যা মাত্র। খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। কেউ যেখানে চিনি না কো, সেটা মস্ত বচন, তা না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা, সেইখানে দিয়ে নিজের ডিমে সদাই তিনি দিনটা। বাইরে যা পায় সমঝে নেব, তারই আইন কানুন, অন্তরেতে যা আছে তা অন্তর্যামী জানে। চাইনে মন, চাইনে মুখের মধ্যে যেটুকু পায়, যে হাসি আর যে কথাটায়, যে কলা আর যে ছলনায়, তাই নেড়ে মন, তাই নেই।